আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় ঐক্য নেই, মোহভঙ্গের পথে বাংলাদেশ, বলছেন জিল্লুর রহমান। সাগরে লঘুচাপ, সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে সরকারি দামে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ। এবং সর্বশেষ জানাবো, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই, বলছেন চরমোনাই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় ঐক্য নেই, মোহভঙ্গের পথে বাংলাদেশ, বলছেন জিল্লুর রহমান। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছে, বাংলাদেশের জাতীয় ঐক্য শব্দটি বহুবার ব্যবহার হয়েছে, বিশেষ করে রাষ্ট্র যখন গভীর কোনো সংকটে পতিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আলোচনা শুধু রাজনৈতিক প্রয়োজনেই নয়, এটি একটি রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সরকারের বৈধতার একমাত্র হাতিয়ার। বিশেষত অন্তর্বর্তী সরকার গঠনের পর যেভাবে এটি রাজনৈতিক ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে তাতে স্পষ্ট যে জাতীয় ঐক্য আর নিছক একটি রাজনৈতিক কৌশল নয়, বরং সরকারের অস্তিত্ব নির্ভর করছে এই শব্দটির ব্যাখ্যা ও বাস্তবতার উপরে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে জাতীয় ঐক্য নেই, নিরাপত্তা নেই, মোহভঙ্গের পথে বাংলাদেশ, নির্বাচন অনিশ্চিত শিরোনামে দেয়া এক বিশ্লেষণে এইসব কথা বলেন তিনি। জিল্লুর রহমান বলেন, ২০২৪ সালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দীর্ঘমেয়াদী শাসনের পতন ঘটে। সেই রক্তাক্ত উত্তপ্ত প্রেক্ষাপটে দেশে এক অস্বাভাবিক শূন্যতা তৈরি হয়। প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন, রাষ্ট্রপতি কার্যত গৃহবন্দী, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়। তখন সেনাপ্রধান ও রাজনৈতিক দলের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে আনা হয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি বলেন, এই সরকার গঠনের সময় কোনো সাংবিধানিক ধারা অনুসরণ করা হয়নি, বরং পরবর্তীতে সংবিধানের ১০৬ নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি রেফারেন্স পাঠিয়ে সরকারের আইনি ভিত্তি নেওয়ার চেষ্টা করে। কিন্তু রেফারেন্স পাঠানোর সময় প্রধান বিচারপতি ছিলেন ক্যান্টনমেন্টে, আদালত ছিল কার্যত অচল। এই পরিস্থিতিতে তার আইনি ভিত্তি আদৌ কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে বিতর্ক রয়েছে। এই কারণেই অন্তর্বর্তী সরকার প্রথম থেকে জাতীয় ঐক্যকে রাজনৈতিক বৈধতার প্রধান শর্ত হিসেবে তুলে ধরে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া প্রায় সব দল একত্রিত হয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে একটা প্রক্রিয়া শুরু করা হয়। এতে প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এই কমিশনের কাজ একটি জাতীয় সনদের খসড়া প্রস্তুত করা, যেখানে সংবিধান, নির্বাচন পদ্ধতি, সংসদ কাঠামো, রাষ্ট্র পরিচালনায় ধর্মের ভূমিকা সহ প্রভৃতি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐক্যমত্য অর্জনের চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জাতীয় ঐক্যমত্য আদৌ সম্ভব কিনা, কারণ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আদর্শিক ও রাজনৈতিক অবস্থা ঐতিহাসিকভাবে একইভাবে ভিন্ন। জিল্লুর রহমান বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় মৈনক্য আসেনি। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল, যাদের প্রচলিত পদ্ধতিতে উল্লেখযোগ্য আসন পাওয়ার সম্ভাবনা নেই। পিআর পদ্ধতিতে শতকরা ভোটের ভিত্তিতে আসন বরাদ্দ হয়, ফলে এমন কিছু দল সংসদে ঢুকবে যাদের সামগ্রিক জনসমর্থন সীমিত। বিএনপি এই ব্যবস্থার বিরোধিতা করেছে এবং তারা প্রচলিত পদ্ধতি বহাল রাখতে চায়। প্রশ্ন হলো, যদি ৩০টি রাজনৈতিক দলের মধ্যে ২০টি একমত হয় এবং বিএনপি আরো কিছু বড় দল একমত না হয়, তাহলে কি সেটি হবে জাতীয় ঐক্যমত্য? তিনি বলেন, এখন সময় এসেছে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ নির্বাচনে মনোযোগী হয়। যদি ঐক্যমত্য ও সংস্কারের দোহাই দিয়ে কোনো একটি পক্ষকে বিরূপ করে তোলা হয়, তাহলে তা জাতির জন্য আত্মঘাতী হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠিত হলেই কেবল সংবিধান ও রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়টি প্রাসঙ্গিক হবে। সেই সংসদ সিদ্ধান্ত নেবে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে। সাগরে লঘুচাপ, সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আজ। এর প্রভাবে রংপুর বিভাগ ছাড়া সারা দেশে বৃষ্টি বেড়েছে অনেকটাই। সর্বশেষ ২৪ ঘন্টায় ফেনীতে বৃষ্টি হয়েছে ১৬৭ মিলিমিটার। এ প্রবণতা অব্যাহত থাকতে পারে মাসের বাকি দিনগুলোতেও। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কাও তৈরি হয়েছে।
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে বলেও জানান আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হতে পারেও বলে জানিয়েছে অধিদপ্তর। মহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সেই সঙ্গে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় নদ নদীর পানি বেড়ে সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। 4 বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও পশ্চিম পশ্চিম উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে মৌসুমী বায়ু বা বর্ষা বর্তমান বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যান্য অঞ্চলে মোটামুটি সক্রিয় অবস্থানে রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই দেশের দক্ষিণে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকতে পারে আগামী কিছুদিন। আবহাওয়া অধিদপ্তর আজ এক সতর্ক বার্তায় জানিয়েছে, লঘুচাপের প্রভাবে আগামী 27শে জুলাই বিকাল 5টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সরকারি দামে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ। সরকার নির্ধারিত দামে চেয়ে অতিরিক্ত দামে বিক্রি ও অনিয়ম নিয়ে ক্ষেপে ফুটছে রাজশাহী কাকনহাটের কৃষকেরা। এলাকায় বিআরটিসি ডিলার সরকার নির্ধারিত দামে সার দেয় না, বেশি টাকা দিয়ে সার দেন, না হলে ফিরিয়ে দেন। আটকে রাখা সার ডিলার পাচার করে দেন অন্য উপজেলায়। এই নিয়ে বৃহস্পতিবার কৃষকরা বিক্ষোভ করেছে। বেলা 11:30 থেকে 12টা পর্যন্ত তারা কাকনহাট বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে পৌর শহরে তীব্র যানজট শুরু হয়েছে। পরে পুলিশ গিয়ে তাদের রাজশাহী ছেড়ে দেওয়ার অনুরোধ করেন এবং বিক্ষোভ মিছিল নিয়ে কর্মসূচি শেষ করেন। সমাবেশ থেকে কাকনহাটের বিসিআইসি জেলার মেসার জি.কে. টেন্ডার্সের লাইসেন্স বাতিলের দাবি জানানো হয়। তা না হলে আমরা বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। সমাবেশে কাকনহাট ও আশেপাশের এলাকায় প্রায় 2 শতাধিক কৃষক অংশ নেয়। সমাবেশ এলাকায় কৃষক মেহেদি হাসান বলেন, জি.কে. টেন্ডার্স পরিচালক করেন তুহিনা আক্তার নামের এক নারী। তিনি বাড়ির টাকা নেওয়ায় তিনি সার বিক্রি করে কোনো রসিদ দেয় না। বাধ্য হয়ে কৃষকদের সার নিতে হয়। আবার 5 বস্তা সার চাইলে 10 কেজি দিয়ে ফিরিয়ে দেয়। বেশি টানের উপজেলায় বেশি দামে সরবরাহ করেন। গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদ বলেন, গত সপ্তাহে জি.কে. টেন্ডার্সের বিরুদ্ধে কৃষকদের লিখিত অভিযোগ পেয়েছি। এরপর 3 সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছে। তদন্ত কমিটি গতকাল শুনানি করেছেন। উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করা হয়েছে। এর ভিত্তিতে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।